তুমি কার পোষা পাখি কাজল বড় নাকি? নারদকাণ্ডের আবহে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কানওয়ারদীপ সিংহকে নিয়ে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রাজনীতিক চূড়ান্ত চাপানুতরের মধ্যে সবার প্রশ্ন, কেডি কার? প্রত্যেকেই বল ঠেলছে অন্যের কোর্টে। নারদ-স্টিং অপারেশনে দলেরই সাংসদের ভূমিকা নিয়ে যে অস্বস্তি তা ঝেড়ে ফেলতে মরিয়া তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কেডি সিংহের ছবি দেখে তাকে ভালো লোক ভেবেছিলেন। কেডির সঙ্গে বিজেপির সম্পর্ক ভালো বলে আঁতাতের ইঙ্গিত করছেন তিনি। সব অভিযোগ উড়িয়ে জোরালো ব্যাকহ্যান্ডে বল ফেরত পাঠাচ্ছে বিজেপি এবং সিপিএমও। এই টানাপোড়েনের মধ্যেই কেডি সিংহের সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাজ্যের অর্থনৈতিক অপরাধ দমন শাখা। শুরু হয়েছে সংস্থার সম্পত্তির তালিকা তৈরির কাজ। আমরা এই আলোচনা শুরু করব সেই খবর দেখিয়ে। দেখুন, মামলা রুজু হয়েছে, তদন্তও শুরু হয়েছে। এবার কি তৃণমূল সাংসদ কেডি সিংহর সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটছে রাজ্য সরকার? আর্থিক অপরাধ দমন শাখা বা ইকোনমিক অফেন্স উইং সূত্রে অন্তত তেমনটাই দাবি। কেডি সিংহর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে তদন্ত চলছে মূলত দুটি মামলার ভিত্তিতে। একটি রুজু করেছে বউবাজার থানার পুলিশ, অন্যটি গড়ফা থানার। সূত্রের দাবি, এক আমানতকারী অ্যালকেমিস্টের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখার কাছে গিয়েছিলেন। তদন্তকারীরা সেই অভিযোগটি গড়ফা থানায় পাঠান। সেখানে মামলা রুজুর পর তদন্তে নামে আর্থিক অপরাধ দমন শাখার অফিসারেরা। সূত্রের দাবি, এই মামলার প্রেক্ষিতেই অ্যালকেমিস্টের কোথায় কত সম্পত্তি আছে তার তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সম্পত্তির খতিয়ান তৈরির কাজ সম্পূর্ণ হলেই আর্থিক অপরাধ দমন শাখা সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে আদালতে আবেদন জানাবে। অনুমতি পেলে কেডি সিংহর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। তারপর সেই সম্পত্তি নিলাম করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরানো হবে। বউবাজার থানায় অ্যালকেমিস্টের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং পাবলিক সার্ভেন্টের বিশ্বাসভঙ্গের মামলা রুজু হয়েছে। এই মামলার তদন্ত চালাচ্ছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল। নারদকাণ্ডের নেপথ্যে নাম উঠে আসার পর কেডি সিংহর সংস্থার বিরুদ্ধে তদন্তে এই তৎপরতা তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। নারদ নিউজের সিইও ম্যাথিউ স্যামুয়েল আদালতে দেওয়া হলফনামাতেই দাবি করেন, তৃণমূল নেতা, মন্ত্রী, সাংসদদের স্টিং অপারেশনের জন্য তাকে টাকা যোগায় কেডি সিংহর সংস্থা অ্যালকেমিস্ট। এবিপি আনন্দে এসে দলীয় সাংসদ কেডির বিরুদ্ধে ক্ষোভ স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। আমি ভাবতাম হয়তো ভালো লোক, ইট ওয়াজ মাই ব্লান্ডার। এই প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কেডি কাঁটা তুলতেই তার সংস্থার বিরুদ্ধে তদন্তে হঠাৎই তৎপরতা? যদিও সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাবলিক কমপ্লেন করেছে, পাবলিক কমপ্লেনে তো পুলিশ তো ল উইল টেক ইটস ওন কোর্স। এ বিষয়ে তৃণমূল সাংসদ তথা অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিংহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। রাজবাবু, মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলের সঙ্গে এখন যোগাযোগই নেই এবং বিজেপির সঙ্গে সম্পর্ক ভালো, ইঙ্গিতটা পরিষ্কার। দেখুন, প্রথমেই বলে রাখা দরকার, আপনাদের এখানে মুখ্যমন্ত্রী বলে গেছেন, নিজের মুখে স্পষ্ট করে দিয়েছেন যে বুদ্ধবাবুও ভালো লোক, আর ভালো লোকের সাথে দাঁড়িয়েছিলেন কেডি সিং, আর তাই তাকে আমি দলে নিয়েছি। অর্থাৎ বুদ্ধবাবু পরশ পাথর, আর মমতা ব্যানার্জি সেই পরশ পাথরের যা হয় সোনা ভেবেছেন কেডি সিংকে, আর এখন বুঝতে পারছেন কি। আর তাই জন্য তিনি দায় ঠেলতে চাইছেন। দায় ঝাড়লে হয় না সুমনদা এইভাবে। দেখুন, কেডি সিংয়ের পুরনো ইতিহাসটা দেখুন। মমতা ব্যানার্জি কি জানেন না কিচ্ছু? 2009 সালের কথা চিন্তা করুন, আইটি রেড হয়েছে, আনঅ্যাকাউন্টেড টাকা তাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। তারপরে তৃণমূল কংগ্রেস জানে না, তাকে দিল্লিতে ইন্টারসেপ্ট করলো, কোটি কোটি টাকা নিয়ে গিয়ে ধরলো তাকে ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। তৃণমূলের কাছে ইলেকশন কমিশন চিঠি দিয়েছিল, তার কোনো উত্তর নেই। আজকে আমি দুটো তথ্য দিই, আপনার কাছেই আসছি। এক হচ্ছে যে একজন অত্যন্ত প্রভাবশালী এই মুহূর্তের কেন্দ্রীয় মন্ত্রী, তার একটি বিশেষ দিনের মধ্যাহ্নভোজনের দায়িত্বে ছিলেন কেডি সিংহ। আপনি খোঁজ খবর নিলেই এটা জানতে পারবেন, এটা একটা ওপেন ফ্যাক্ট। 2 নম্বর হচ্ছে যে কেডি সিংহর বিরুদ্ধে, তার অ্যালকেমিস্টের বিরুদ্ধে অভিযোগ তো আজকে উঠছে না। ইডি, এসএফআইও, সেবি, আরবিআই তারা কি করছিল? সুপ্রিম কোর্টের অর্ডারে যখন সিবিআই তদন্তেও নামলো, তার বহুদিন পরে অবধি এমনকি কিছু কিছু সংস্থা এখনো চলছে। কি করে চলছে? না, দেখুন, কি করে চলছে না চলছে যারা জবাবদিহি করার তারা করবে, আমি তো তাদের প্রতিনিধি নয়, তারা বুঝবেন। কিন্তু বিষয় হচ্ছে যে 2009 সাল থেকে, তার আগে আপনি পার্লামেন্টে দেখুন, এটা কেউ জানা নেই না, আপনি কেউ জানা নেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তিনি সাংসদ ছিলেন, এবং সেখানে কি হয়েছিল আপনারা সব জানেন, পুরো মিডিয়া জানে যে সেখানে বিধায়কদের কেনাবেচা ছিল, টাকা দিয়েছিলেন উনি, তারপরে তাকে নিল তৃণমূল কংগ্রেস। আজকে বুদ্ধবাবুকে বলছে লক্ষ লক্ষ টাকা তৃণমূল কংগ্রেস নিয়েছে, তার প্রমাণ আছে, প্রমাণ হয়ে যাবে। আর আজকে শুধুমাত্র বিজেপির দিকে আঙুল তুলে দিচ্ছে।
সারদাতে আমরা নেই, দেখুন কংগ্রেস সিপিএম ওখানে আছে, আজকে কেডি সিং আমাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। অর্থাৎ এর যে বাতাবরণ পশ্চিমবঙ্গে সৃষ্টি করা হচ্ছে, আমরা মনে হচ্ছে এর সঠিক বাতাবরণ নয়। কারণ কেডি সিংকে মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেলেন, সাসপেন্ড করেছে দল থেকে, বলুন তো কোনো ব্যবস্থা নিয়েছে? একটা ব্যবস্থা নেই, তার মেম্বারশিপ পর্যন্ত যায়নি এখনো। আর এখানে মুখ্যমন্ত্রী এসে বড় বড় কথা বলে যাচ্ছেন, দায় ঝাড়ছেন। আজকে যদি দায় ঝাড়তে হতো তাহলে নারদা কাণ্ডে যে একের পর এক ঘুষ নিয়েছে হাত পেতে, সেই নেতা মন্ত্রীদের তিনি সরাতে পারছেন না, আর এখানে এসে বড় বড় কথা বলছেন মিডিয়াতে। আমি দেবনাথ বাবুর কাছে আসবো, চলতে পারে না। কিন্তু এই যে বল এই কোর্ট থেকে অন্য কোর্টে, আবার উল্টো ব্যাকহ্যান্ডে এই কোর্টে ফেরত আসা বিজেপি এবং তৃণমূলের মধ্যে কেডি সিংহকে নিয়ে দেখুন। সিপিএম তাকে ঠেলছে তৃণমূলের কোর্টে, তৃণমূল ঠেলছে বিজেপির কোর্টে, বিজেপি আবার তাকে ফিরিয়ে দিচ্ছে তৃণমূলের কোর্টে। নারদকাণ্ডে তদন্তের প্রেক্ষাপটে রাজ্যসভার সাংসদ কেডি সিংহকে নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কার্যত এরকমই দায় এড়ানোর খেলা চলছে। খাতায় কলমে কেডি সিংহ এখনও রাজ্যসভায় তৃণমূলের সাংসদ, কিন্তু এবিপি আনন্দে এসে মুখ্যমন্ত্রী দাবি করেন বিজেপি নেতাদের সঙ্গে কেডির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। কেডির সাথে বিজেপির রিলেশনও ভালো, কারণ তার বিজনেসের ব্যাপার আছে, তাকে দিয়ে করাচ্ছে, হয়তো এটাও তো হতে পারে। যদিও বিজেপি একথা মানতে নারাজ। केडी सिंह के पैसा से ये स्टिंग ऑपरेशन हुआ है। करने वाले जो हैं मैथू, वो भी सामने हैं, सब तथ्य उनके सामने हैं। जितना डॉक्यूमेंट थे सब सीबीआई के पास गया है। दूर दूर तो कहीं बीजेपी इसके साथ जुड़ा हुआ नहीं है। কিন্তু সূত্রের আবার দাবি, বছরখানেক আগে কেন্দ্রের এক প্রভাবশালী মন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজের খাবারের দায়িত্ব ছিল কেডি সিংহের ওপর। কেডি একসময় ঝাড়খণ্ড মুক্তি মোর্চারও সাংসদ ছিলেন, পরে তাকেই আবার তৃণমূলের তরফে রাজ্যসভায় পাঠান মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দাবি করছে সব সুবিধে নিয়ে নেওয়ার পর এখন কেডি সিংহকে ঝেড়ে ফেলতে চাইছেন তৃণমূল নেত্রী। কেডি সিংহের বিরুদ্ধে 2009 সালে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অভিযোগ দেয় এবং 13 সালে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে কেস করার জন্য বলেছিল। এর একটাও মমতা ব্যানার্জি করেননি। যতদূর শোনা যায় ওনার বিমানও নাকি মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে ইলেকশন প্রচার করেছেন। যখন সামনে এসে গেছে সত্য, তখন তাদেরকে ঝেড়ে ফেলে দিচ্ছেন। সব মিলিয়ে কেডি সিংহ নিয়ে এখন রাজনৈতিক তরজা জোরালো, যদিও খোদ কেডি এ নিয়ে চুপ। তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। দেবনাথবাবু, রাজুবাবুর প্রশ্ন, কেন সাসপেন্ড করা হয়নি? না, কতগুলো কথা দেখুন। আজকে মমতা ব্যানার্জি, আপনার মনে আছে জন কিটস এর বক্তব্য, সে 200 বছর আগে 1819 সালে উনি বলেছিলেন, নাথিং এভার বিকামস রিয়েল আনটিল ইট ইজ এক্সপেরিয়েন্সড। ইভেন এ প্রভার্ব ইজ নট এ প্রভার্ব টু ইউ টিল ইউর লাইফ হ্যাজ ইলাস্ট্রেটেড ইট। আপনি যদি না বোঝেন ব্যাপারটা, হচ্ছে প্রথমে মমতা ব্যানার্জি কী করেছে, শুধু কেডি কেন, এই সমস্ত কোনো রাজ্যে এটা হয় না। তার মানে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেককে সুযোগ দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ বুঝে ঠেকে, এক্সপেরিয়েন্স না হলে বুঝতে পারবেন না কোনটা ঠিক। আসলে বুঝেছে, এটা সত্য। মমতা ব্যানার্জির বহু লোক, একমাত্র সিপিএম কখনো করেনি, এমন লোককে নিয়েছে রাজনীতি করতো না আসার সঙ্গে সঙ্গে, যারা মমতা ব্যানার্জি এমন লোককে নিয়েছে যিনি সিমির হেড ছিলেন এখানে। ওটা তুমি বলো, প্রমাণ করতে পারো না, কোনো প্রমাণ করতে পারার দরকার নেই, মানুষ সব জানে, সব জানে। শোনো, মানুষ কি জানে তোমরা জানো, আজকে কি হচ্ছে, একটা একটা করে লোক নিয়ে আসবে আর ভুল করবে আর এসে ক্ষমা চাইবে, অন্যায় চাইবে। কি জানে আজকে কি হচ্ছে? কুণাল ঘোষ কে এনেছিল? কি করছে কুণাল ঘোষ কে এনেছিল? কি করছে আজকে? আপনি বাংলা নিয়ে বলুন না, উত্তরপ্রদেশে যেতে পারবেন না, মণিপুরে যেতে পারছেন না, উত্তরপ্রদেশ ছেড়ে দিন না। কি বলেছে? আপনি মণিপুর যেতে পারছেন না, তো উত্তরপ্রদেশ, আরে মণিপুর ছেড়ে মণিপুর নিয়ে বলুন না। আপনি উত্তরপ্রদেশ যাবেন না, উত্তরপ্রদেশ যাবেন না, ভারতীয় ক্ষেত্রে কথা বলবেন না, বাংলা নিয়ে বলুন না, বাংলা কথা বলুন না। তৃণমূলে এই উদাহরণ তো আছে। মুখ্যমন্ত্রী বলে গেলেন, দলের সুপ্রিমো বলে যাচ্ছে, মানুষ শুনছে যে আমি ভুল করেছি, একে নিয়েছি, এ যুক্ত আছে, তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা নিতে পারলো না। এরপরে কি করে কথা বলছেন আপনারা? আরে কথা বলছেন কি করে? আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে অ্যালকেমিস্ট নিয়ে। আমি আবার বলছি, অভিযোগ তো এখন নয়, 2015-16 সাল যদি দেখেন, সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল, রাজ্যেও জমা পড়েছিল। সেখানে ম্যাথু যখন ইমেলে বললেন যে কেডি সিংহ শুধু টাকার জোগান নয়, 80 মানে জানতেন তো বটেই, 80 লক্ষ টাকার যোগান দিয়েছিলেন। তারপরে মামলা শুরু হলো জানুয়ারি মাসের একটা কমপ্লেন নিয়ে। এই মামলাটা আগে শুরু হলো না কেন? এখন শুনুন, মামলা শুরু হওয়া ব্যাপারটা কি 15-16 আমি প্রথমেই বলেছি,
Alchemist কে nothing নিয়ে। ever becomes real until and unless it is realized। আপনি বুঝতে পারতো, তখন কি বুঝতে পারছে কেসটা কাজটা করেছে? পালালে বুদ্ধি না, বাড়ে না, না, এটা আর নাহলে বলা কাজের বেলায় কাজী, কখনো কাজ না। ফুরালে পাজি। জিনিসটা না কোনটা? বুঝলে কোন ব্যাখ্যাটা চাইছেন কোন বলুন? ব্যাখ্যাটাকে কোনটা? আমি বললাম দুটো ব্যাখ্যা হয়, দুটো ব্যাখ্যা না, একটা যে মানুষ কাজের বেলায় বুঝতে হবে কাজী, তো। কাজ ফুরালে না, না, পাজি, এটা আর বলছে একটা হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। কখন না জিনিসটাকে যখন বুঝতে পারছে, যত সময় ব্যবহার না করা যায়, যে পরিকৃতটা কি এক্সপেরিয়েন্স হওয়ার পরে রিয়েলটা আসে। রিয়েলটা হচ্ছে চুরিবিদ্যা মহা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। চুরিবিদ্যা তোমরা কি তাই তো, করেছো? এটা বললেন, না, না, এটার মানেটা। চুরিবিদ্যা কারে কে করেছো? বলছি, যদি ধরা না পড়ে তাহলে Demonetization এর মহা। সময় 500 কোটি টাকা খরচ করেছে কর্ণাটকের একটা লোক। তোমরা তার জানো, উত্তর আমি নিশ্চিত demonetization-এ কিডস পড়ে এর যেখানে কথা খরচ বলছে, কেডি হচ্ছে- সিংহকে নিয়ে কিডসেটা লেখেননি। আমি দ্রুত একবার দেখব এই যে দায় চাপানোর খেলা সিপিএম এবং তৃণমূলের মধ্যে। দেখুন কেডি কার? রাজনৈতিক দলগুলি যেভাবে তাকে নিজের ঘাট থেকে ঝেড়ে অন্যের কোর্টে ঠেলার চেষ্টা করছে তা দেখে অনেকেই এই প্রশ্ন তুলছেন। আর এই পর্বটা শুরু হয়েছে নারদ কাণ্ডের নেপথ্যে তার নাম উঠে আসার পর। কেডি সিংহ এখনও খাতায় কলমে তৃণমূলের সাংসদ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কেডি সিংহর সঙ্গে এখন তার কোনো যোগাযোগই নেই। আমাদের সাথে যোগাযোগ দীর্ঘদিন নেই। আচ্ছা, 4-5 বছর যোগাযোগ বলতে গেলে খুব কম, রেয়ার। নিজের দলের সাংসদ প্রসঙ্গে বলতে গিয়ে তো আবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রসঙ্গ টেনে এনেছেন মমতা। কেডিকে আমি জ্যোতিবাবু বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে ছবিতে অনেকবার দেখেছি। আমি ভাবতাম হয়তো ভালো লোক। ঝুলি থেকে পাল্টা অস্ত্র বের করতে দেরি করেনি সিপিএমও। রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নিজের টুইটার হ্যান্ডেলে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংহর এই ছবিটি প্রকাশ করে দিয়েছেন। আমরা মমতা ব্যানার্জির কাছেই জানতে চাইছি, সূর্যদা জানতে চেয়েছেন যে ছবিটা কি সত্যি, ছবিতে কারা আছেন, কেন আছেন, কখন আছেন। তৃণমূল সূত্রের দাবি, পশ্চিমবঙ্গে কেডি সিংহের সংস্থার রমরমা মূলত 1998 থেকে 2008-এর মধ্যে, যে সময় তৎকালীন শাসক দল প্রভাবিত একটি টিভি চ্যানেলের ডিরেক্টর ছিলেন কেডি সিংহ। পাল্টা হিসেবে সিপিএম আবার অন্য খোঁচা দিয়েছে তৃণমূলকে। সব জেনে বুঝে জেট প্লেন আছে, খুশি মতন ব্যবহার করা যাবে, চিটফান্ডের ব্যবসা করে, চিটফান্ডের লোককে লুট করে, ওই লুটের টাকার ভাগ নেবার জন্য কে কে ঘুরেছেন। অনেকেই হাসতে হাসতে বলছেন কেডিকে নিয়ে যেন লোফালোফি চলছে। বিজেন্দ্র সিংহ ও মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। পার্থবাবু, তৃণমূলের অভিযোগ যে 1998 থেকে 2008 একটা বাম ঘেঁষা টিভি চ্যানেলের সঙ্গেও কেডি সিংহ জড়িয়েছিলেন, যার ফলে বামেরা এখন তার থেকে হাত ধুয়ে নিতে পারেন না। ঠিক যেমন সারদা এবং রোজভ্যালি, এই কেডি সিংহ এবং অ্যালকেমিস্টের বারবারন্ত বামফ্রন্টের আমলে। না, প্রশ্নটা তো খুবই প্রাসঙ্গিক হচ্ছে এই কারণে যে প্রথম আমি আপনাদের চ্যানেলেই দেখলাম ইন্টারভিউয়ে মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন যে বুদ্ধবাবুর পাশে তার ছবি দেখে এবং সততায় মুগ্ধ হয়েছিলেন সম্ভবত এই কারণের জন্যে। এখন তা যদি হয় তাহলে বুদ্ধবাবুর দল 2014 সাল থেকে কিন্তু এই কেডি সিংয়ের প্রশ্নে এবং কেডি সিংয়ের মতো অ্যালকেমিস্ট তার যে কোম্পানি সেই প্রশ্নে, চিটফান্ডের বাড়বাড়ন্ত নিয়ে অনেকগুলো প্রশ্ন জনসমক্ষে এনেছিলেন। ফলে যদি বুদ্ধবাবুর সততায় মুগ্ধ হন তাহলে বুদ্ধবাবুর প্রতিবাদে কেন তিনি মৌন রইলেন, কেন তিনি মুখর হলেন না, এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আপনি মঙ্গল এই তো বলছি সমস্তটাই তো সিবিআই হোক না, এই হচ্ছে ব্যাপার। আরে আরো ইন্টারেস্টিং পার্টটা শুনে নিন যে নারদ কাণ্ডে এখনো পর্যন্ত কে নারদ এটা নিয়ে একটা ধন্দে ছিল, কিন্তু এখন তো বোঝা যাচ্ছে কেডি সিং হচ্ছে সবচেয়ে বড় নারদ, এবং যিনি হচ্ছেন যে শাসক দল কেন্দ্রের এবং রাজ্যের শাসক দলের মধ্যে সেতু বন্ধনের কাজটা করে যাচ্ছিলেন। 14 কোটি, এইটা আমি আপনাকে বলছি যে একটাই শুনুন না, আপনার বলার সময় বলা হয়নি, আপনার সময় বলা হয়নি তো, আমি আপনাকে শুনুন কেন কেডি সিংরা বিপজ্জনক। কেডি সিং তো দশকর্মার ভান্ডারের ব্যবসা করতেন না, তিনি চিটফান্ড করেছেন, এবং চিটফান্ড পশ্চিমবঙ্গবাসীর কাছে অত্যন্ত কি বলবো পরিচিত একটা শব্দ। ফলে এই চিটফান্ডের টাকা এবং এই অ্যালকেমিস্ট কোন জায়গায় গেছে, যে সারদা রোজভ্যালিরা এ পর্যন্ত শোনা গেছিল শাসক দলের ঘনিষ্ঠ ছিলেন, শাসক দলকে সাহায্য করেছেন। সাহায্য না, অ্যালকেমিস্ট হচ্ছে রাজ্যসভায় প্রাইজ পোস্টিং পেয়েছেন, রাজ্যসভায় প্রাইজ পোস্টিং পেয়েছেন। একটা জিনিস কিন্তু প্রশ্নটা কেন বিপজ্জনক, সেটা হচ্ছে যে ধরুন যখন পুরোদমে তদন্ত শুরু হয়ে গেছে সারদা এবং রোজভ্যালির বিরুদ্ধে,
তখনও অ্যালকেমিস্ট সম্পূর্ণ আনটাচ। Yes, that is এই the ঘটনা সামনে না এলে এই ঘটনা আসতো না, তার মানেটা কি হলো? মানেটা হচ্ছে এই খুব সহজ, বাচ্চা ছেলেও বুঝবে যে কেন্দ্রের ইডি এসএফআই থেকে শুরু করে যারা ছিলেন তাদের চোখের সামনে কেডি সিং হচ্ছে টাকা তুলেছেন, আর এটাও প্রমাণিত হবে রাজ্যের পুলিশ তারা জানতেন এই অভিযোগ আছে, 2014 সাল থেকে রাজ্যের প্রশাসন জানতেন, তারা চুপ বন্ধ করেছিলেন কারণ হচ্ছে কেডি সিং টাকা তুলছে, কেডি সিং এর কোম্পানি টাকা তুলছে, এই টাকা লেগেছে, এই টাকা নির্বাচনে লেগেছে, এমএলএ এমপি করতে লেগেছে, পঞ্চায়েত ভাঙাতে লেগেছে। আজকের এই প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের। না 2011 থেকে জবের থেকেই হোক, কেন প্রোটেক্ট করেছেন? যে সময় হোক, যে সময়ের হোক কেন প্রোটেক্ট করেছেন? কেন সিবিআই এর বিরুদ্ধে করছেন? না কেউ না, এখনো বলা হচ্ছে নো 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 নো, কেউ না, যারা খেয়েছে তারাই চিৎকার করছে, যারা খেয়েছে তারাই তো চিৎকার করছে। না বামেরাই তো সিবিআই চাইছে। কেন প্রোটেক্ট করেছেন? কেন সিবিআই এর বিরুদ্ধে করছেন? না কেউ না, এখনো বলা হচ্ছে নো 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 নো, কেউ না, যারা খেয়েছে তারাই চিৎকার করছে, যারা খেয়েছে তারাই তো চিৎকার করছে। না বামেরাই তো সিবিআই চাইছে। না চাইছে তো 2011 এর আগে সব ঠিক, সব 2011 কেন? আপনি স্বাধীনতা আন্দোলন থেকেও চাইছেন যদি কিছু হয়ে থাকে। স্বাধীনতা আন্দোলনের কথা আমি দ্রুত একবার তদন্তটা ঠিক কোন জায়গায় আছে সিবিআই এর পার্টে দেখে নেব। তড়িঘড়ি করে কোনো পদক্ষেপ নেওয়া নয়। সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমাকে ভালোভাবে কাজে লাগিয়েই নারদকাণ্ডে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে সিবিআই। প্রাথমিক অনুসন্ধানের জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে 72 ঘন্টা সময় দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই সময়কে বাড়িয়ে 1 মাস করেছে সর্বোচ্চ আদালত। সিবিআই সূত্রে দাবি, এই সময়কালে নথি সংগ্রহ এবং স্টিংয়ের ভিডিও ও অডিও যাচাইয়ের ওপরই বেশি জোর দিচ্ছেন তদন্তকারীরা। কেন টাকা নেওয়া হলো এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি নারদ নিউজের করা স্টিংয়ের অসম্পাদিত ফুটেজও ভালোভাবে খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সূত্রের খবর, এই পর্ব মিটলে তবেই অভিযুক্তদের ডাকাডাকির সিদ্ধান্ত নিতে পারে সিবিআই। তবে তলব করলেও এখনই তাদের কড়া পদক্ষেপের চিন্তাভাবনা নেই। এই প্রশ্নে আপাতত ধীরে চলো নীতি নিয়ে এগোতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে তারা সবকিছু বারবার খতিয়ে দেখছে যাতে অভিযোগের আঙুল না ওঠে। সূত্রের দাবি, কেউ যাতে তাদের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে আদালতে যেতে না পারে তা নিয়েও সতর্ক সিবিআই। ইতিমধ্যে নিজাম প্যালেস থেকে দিল্লিতে সিবিআই এর সদর দপ্তরে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। আর কি করা যায় তা জানতে চেয়েছেন নারদকাণ্ডের তদন্তকারীরা। সিবিআই যখন নারদ নিয়ে ঘুঁটি সাজাচ্ছে তখন চড়ছে রাজনীতির পারদও। ইতিমধ্যেই শাসক দলকে নিশানা করে পথে নেমেছে কংগ্রেস, বাম, বিজেপি। বসে নেই তৃণমূলও। বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে 31শে মার্চ মিছিলের ডাক দিয়েছে তৃণমূলের কলকাতা জেলা কমিটি। মিছিল হবে শিয়ালদা থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। তার আগের দিন অর্থাৎ 30শে মার্চ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে মহিলা তৃণমূল। প্রকাশ সিনহা ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আইনজীবী প্রসূন দত্তের কাছে যাবো। প্রসূনবাবু, একেবারে এই তদন্ত কোন খাতে এগোবে? আমি অ্যালকেমিস্ট নিয়ে তদন্তর কথা বলছি, সেটা নিয়ে দুটো মত আছে। একটা মত বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যারা বলছেন যাবতীয় যত মামলা হচ্ছে সমস্ত সিবিআই করবে এবং সুপ্রিম কোর্টের অর্ডারে চিটফান্ডের যাবতীয় মামলার দায়িত্বপ্রাপ্ত শুধুমাত্র সিবিআই। অন্যদিকে সাক্ষ্য সেনরা বলছেন যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের পর যে নতুন মামলা এসছে রাজ্য সরকার অনায়াসে তার তদন্ত করতেই পারে। আমার প্রশ্ন আপনার কাছে পরিষ্কার, সেটা যদি একই গ্রুপের একাধিক মামলা হয়, মানে ধরুন অ্যালকেমিস্টের 6টা মামলা, সেটা আলাদা আলাদা সংস্থা একই ধরনের অপরাধের এই যে প্যারালাল ইনভেস্টিগেশন, সেটা কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। এতে বাধা কোথায় আছে? সে কেন্দ্রীয় বা বাহিনী সংস্থাই হোক বা রাজ্যই হোক, আমার তদন্ত যে কেউই করতে পারে। সে আজকে মনে হয়েছে রাজ্যে, যেটা আগে আমাদের একটা ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট ডিপোজিটার্স ইন ফাইন্যান্সিয়াল এস্টাবলিশ বিল 2013 সালেই তৈরি হয়েছিল, তাতেই তো আমাদের কোনো বাধা নেই। এখানে ডাইরেক্টর অফ ইকোনমিক্স অফেন্সেস তারা করতেই পারে, সেটা বাধাটা কোথায় আছে? এবং সেটা তো আরো আমরা রাজ্য সরকার যেটা করে তাকে স্বাগত জানাচ্ছি। এটা তো কোনো বাধা কিছু নেই, সেখানে বলে দেয়নি যে আমরা করতে পারবো না কোথাও, আইনেও কোথাও বলে দেওয়া নেই, তদন্ত যে কেউই করতে পারে। আমি সমীর গঙ্গোপাধ্যায়ের কাছে যাব। সমীরদা, একদম আমি ব্যবহারিক পার্টে যদি আসি, দশকের পর দশক ধরে ইনভেস্টিগেশন আপনারা করেছেন। একটা মামলা ধরা যাক অ্যালকেমিস্টের বিরুদ্ধে মামলা, যেটা বউবাজার থানায় কমপ্লেন হলো, কেস স্টার্ট হলো। আবার ঝাড়খণ্ডে এই অ্যালকেমিস্টের বিরুদ্ধে সিবিআই মামলা করেছে। ইডি সূত্রের খবর যে ইডিও মামলা করতে শুরু করেছে, কাগজপত্র ইত্যাদি চাইবে। তো একই ধরনের একটা মামলায় সেটা 3টে ইনভেস্টিগেটিং এজেন্সি যদি একসঙ্গে কাজ করে, সমস্যা হয়? নিশ্চয়ই সমস্যা হবে। সমস্যাটাই হবে যে রাজনীতির আবর্তে তদন্তে একটা ঘূর্ণাবর্ত আসবে। আমি এইভাবে বলছি তোমাকে,
রাজনীতি কোথায়? তিনটেই তো ইনভেস্টিগেটিং এজেন্সি, তিনটে ইনভেস্টিগেটিং এজেন্সি, তাদেরকে পরিচালনা করছে কারা? সেই জন্য আমি তোমাকে আবার রিআইটারেট করছি যে রাজনীতির আবর্তে তদন্তে ঘূর্ণাবর্ত আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাজনৈতিক স্বার্থের যে সংঘাতটা হবে তাতে কিন্তু জনস্বার্থটা বিঘ্নিত হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ভোগবাদ বা ব্যক্তি স্বার্থ মানুষের অধিকারকে খর্ব করছে। তার কারণ যেটা নিয়ে আমাদের আলোচনা, তার আগে কিন্তু সারদার তদন্ত, অনেক সারদার টাকা যাদের পাওয়ার কথা ছিল সেই জনসাধারণ কিন্তু সবাই টাকা পায়নি। আজকে অনেক লোক মারাও যাচ্ছে না খেতে পেয়ে। এবার প্যারালাল ইনভেস্টিগেশনে যে ঝামেলাটা হয় তোমাকে আমি বলছি, উনি যেটা বললেন দ্যাট ইজ আ ফ্যাক্ট, প্যারালাল ইনভেস্টিগেশন চলতে পারে, দেয়ার ইজ নো বার। কিন্তু প্যারালাল ইনভেস্টিগেশন যখনই চলবে তখন তুমি যে কথাটা বলবে, অর্থাৎ আমার তদন্তে এই জিনিসটা দরকার, তার সেটা তুমি আগে সিজ করে নিয়েছো, আবার তোমার তদন্তে এই সাহায্যটা দরকার সেটা আমি সিজ করে নিয়েছি, তুমি যাকে ডাকবে তাকে আমি খানিকক্ষণ পরে উদাহরণ দেবো যে ম্যাথিউ স্যামুয়েলের ক্ষেত্রে কি রকম এই ধরনের সমস্যা আছে। ধরুন রোজ ভ্যালি রাজ্য তদন্ত শুরু করেছে, সিবিআই করছে, ইডি করছে। তোমাকে আমি একটা ছোট্ট কথা বলি, এটা তো ইকোনমিক অফেন্স নিয়ে কথা হচ্ছে, তোমাকে আমি ওয়ে ব্যাক টু 1971 থেকে 72 কথা বলছি। আমি তোমাদের উদাহরণ দিচ্ছি, সেই সময় কলকাতা 31 থেকে 32টা ডাকাতিয়ান রবারি হয়েছিল বিভিন্ন থানায়। সব থানা কিন্তু আলাদা আলাদা কেস করেছে। তারপরে একটি খুব উচ্চ ফ্যামিলির, উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে দেখা গেল তার নায়ক। এইবার এইটা নিয়ে বিভিন্ন থানার বিভিন্ন ডিভিশনের মধ্যে আকচাচি হচ্ছে। তখন ঠিক হলো, ওপর থেকে বোঝানো হলো তাকে, সরকারকে, যে এই এতগুলো তদন্ত হলে কেউ কোনোদিন কনভিকশন পাবে না। তখন ওটাকে একটা গ্যাং কেস করে সেই গ্যাং কেসটা কিন্তু প্রত্যেকের কনভিকশন হলো। সুতরাং কোনো মামলায় তোমাকে জনস্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে তোমাকে দেখতে হবে যে কোনো একটা সংস্থা যে এই সম্পূর্ণ বৃত্তটাকে সম্পূর্ণ করতে পারবে তাকে দিয়ে করানোটাই ভালো। সেটা যে কোনো, আপনার উদাহরণে একটা সুবিধা ছিল যে সবটাই রাজ্য সরকারের অধীনে, কিন্তু এখানে তো বিভিন্ন এজেন্সি আছে এবং কেন্দ্র এবং রাজ্যের। রাজ্য কিন্তু কেন্দ্রের সঙ্গে, আবার কেন্দ্র রাজ্যের সঙ্গে, এখানে দুদলের রাজনৈতিক আকচাকচি না হয়ে তোমাকে দেখতে হবে মানুষের সুবিধে কোনটে, কিভাবে কেসটা এগোলে তদন্ত সবাই মিলে সহযোগিতা করে একটা সেটা কেন্দ্রীয় সংস্থা। আমি নিঃসন্দেহে এ নিয়ে আলোচনা করব যে তদন্তের গতি প্রকৃতি এই বিভিন্ন এজেন্সির একই সঙ্গে তদন্ত চালানোর জন্য কি কোথাও গতিটার হারিয়ে যেতে পারে, সেই সম্ভাবনা আছে। তদন্ত একটাই সংস্থার বিরুদ্ধে, অ্যালকেমিস্ট, তদন্ত করছে ইডি, তদন্ত করছে রাজ্য সরকার, সংঘাতের সম্ভাবনা আছে। দেখুন তো, থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কেডি সিংহর সংস্থা অ্যালকেমিস্টের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখা। এই পরিস্থিতিতে কেডি ইস্যুতে তৎপর হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। ইডি সূত্রে দাবি, আগেই তারা কেডি সিংহর সংস্থার বিরুদ্ধে তদন্ত করতে চেয়েছিল, কিন্তু তাদের এফআইআর দায়েরের ইখতিয়ার নেই। তাই কয়েক মাস ধরে কলকাতা ও রাজ্য পুলিশকে এফআইআর দায়েরের কথা বলা হচ্ছিল, কিন্তু এতদিন তারা তা করেনি। এখন যখন তদন্ত শুরু হয়েছে, সংশ্লিষ্ট সব নথি চাওয়া হবে। কিন্তু এ নিয়ে আইন কি বলছে? তদন্ত নিয়ে ইকোনমিক অফেন্স উইং এর সঙ্গে কি ইডির সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে? কেডি সিং এই যে একটা বড় চক্রান্তের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, সেটাকে আড়াল করবার জন্য এই চেষ্টাটা করছেন রাজ্য সরকারের যারা তদন্তকারী সংস্থা। আমি অনুরোধ করব এই ধরনের ভুল কাজটা করবেন না। কেন্দ্রীয় সংস্থাকে সমস্ত রকম সাহায্য করতে হবে, এই ধরনের নির্দেশ সুপ্রিম কোর্টের আছে। যদি না করেন, তেমন ঘটনা এলে পরে আমরা সুপ্রিম কোর্ট যাব। অ্যালকেমিস্টের বিরুদ্ধে রাজ্যের আর্থিক অপরাধ দমন শাখা যে তদন্ত করছে তার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই যখন তদন্ত করছে নির্দিষ্ট কিছু চিটফান্ড কোম্পানির বিরুদ্ধে, সেক্ষেত্রে যদি রাজ্য সরকার তারা তদন্ত করার চেষ্টা করেন তাদের তদন্ত বাহিনী দিয়ে, সেটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের নির্দেশের উপরে হস্তক্ষেপ হবে। যদিও আইনজীবীদেরই অপর অংশের আবার যুক্তি, সারদা মামলার রায়দানের সময় বিষয়টি স্পষ্ট করে দিয়েছিল সুপ্রিম কোর্ট, তাই বিশেষ কিছু ক্ষেত্রে আলাদা তদন্তে কোনো বাধা নেই। পরিষ্কার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই জাজমেন্টেই, যে কেসে ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশন কমপ্লিট হয়নি বা চার্জশিট ফাইল হয়েছে, সেই সব ক্ষেত্রে একমাত্র সিবিআইয়ের কাছে যেতে পারে। যেসব ইনভেস্টিগেশন করার দরকার আছে ফর দি প্রোটেকশন অফ দি ইন্টারেস্ট অফ দ্য ডিপোজিটর, সেটা একমাত্র এই ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস উইংই করতে পারে। এছাড়া এটাই হচ্ছে আইন।
সারদাকাণ্ডে সিবিআইকে সিটের অসহযোগিতার অভিযোগ নিয়েও সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। এবার নারদাকাণ্ডের আবহে তৃণমূল সাংসদের সংস্থার বিরুদ্ধে তদন্ত ঘিরেও কি কেন্দ্র রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে? প্রকাশ সিনহা ও সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। প্রসূনবাবু, একটা ব্যবহারিক সমস্যার কথা আপনাকে বলি, একেবারে ঘটনা, সেটা হচ্ছে ম্যাথু স্যামুয়েলের কাছে মুচিপাড়া থানায় আপনারা জানেন যে একটা মামলা হলো এবং পুলিশ ওই এডিট মেশিনগুলো চাইলো। ম্যাথু তখন চিঠি দিয়ে জানিয়ে দিল যে সিবিআই সমস্ত এডিট মেশিন সিজ করেছে, আপনাদের দিতে পারবো না। এই ধরনের সমস্যা তো হতে পারে যেহেতু মামলাটা না, সমস্যা তো হওয়ার ব্যাপার কিছু নেই। আমাদের যেটা ওই যে প্রোটেকশন অফ অফেন্সেস আর ডিপোজিটার্স যে বিলটা এসছে সেখানে ধারাতে বলে দেওয়া আছে কিভাবে কি করা যেতে পারে। সেক্ষেত্রে আবার ডাইরেক্টর অফ ইকোনমিক অফেন্সে সেখানে তো আমাদের রাজ্যে থার্ড এডিজির কাছেও আমাদের পাওয়ার দেওয়া আছে। সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তারাও সেগুলোকে নিতে পারে, নিয়ে বাজেয়াপ্ত করতে পারে, ডিপোজিট দিতে। বাধা করতে অসুবিধা কোথায় আছে? রাজুবাবু, দেবনারায়ণ বাবু, রাজনৈতিকভাবে কিভাবে দেখছেন অ্যালকেমিস্টের বিরুদ্ধে রাজ্য সরকার মামলা এবং রাজ্য সরকারের বক্তব্য যে ডিরেক্টরেট অফ ইকোনমিক অফেন্স তারা মামলা শুরু করছেন, তার কারণ হচ্ছে অ্যালকেমিস্টের নামে কোথায় কি সম্পত্তি আছে এক খুঁজে বার করা, দুই ক্রোক করে নতুন আইনে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেয়। এইটাই আমি জানি না এই এত তাড়াতাড়ি ক্রোক করে বিক্রি করতে পারবে কিনা, আর এই আইন অত্যন্ত জটিল আমি যতটুকু আমার ধারণা বা জ্ঞান আছে। প্রথম কথা হচ্ছে দেখুন, এই যে নারদা নিয়ে বলছেন, ম্যাথু স্যামুয়েলের কথা বলছেন, সেখানে মামলা কে করেছে জানিই না, মামলা কে করেছে জানা যাচ্ছে না, তাই তো সমীরবাবু? কে মামলা করেছে? পুলিশ হঠাৎ তদন্ত আরম্ভ করে দিল, সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে। না, মামলা করেছে বঞ্চিত আমানতকারীরা, এটা অসংখ্য মামলা হয়েছে। না, স্যামুয়েলের বিরুদ্ধে বলছি আমি, অ্যালকেমিস্টের কথা বলছি। আচ্ছা, আমি অ্যালকেমিস্ট। পুলিশ সুপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে বিশেষ কিছু কিছু জায়গায়। আমরা খাগড়াগড় দেখেছি, দেবনারায়ণ বাবু দেখুন, আমাকে বলতে না আপনি বলবেন, আমরা খাগড়াগড়ের আমরা আমাকে না ওটা ওটা মেয়রের স্ত্রী, তার জন্য সুপ্রিম কোর্টে যা দাওয়াই দিয়েছে, তার সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে যা দাওয়াই দিয়েছে আপনার সঙ্গে সঙ্গে লয়ারদের সরিয়ে দিয়েছে, সঙ্গে লয়ারদের সরিয়ে দিয়েছে। কার সঙ্গে না একই একই জিনিস, আমাকে বলতে দিন। তার সঙ্গে মিলালে হলো না, তুমি বললে হলো, আমাকে বলতে দিন, আপনি বলবেন, আপনার সময় বলবেন, আপনার সময় বলবেন। যেটা বিষয় আপনি মেয়রের কথা তুলছেন, তার স্ত্রী সুপার অ্যাক্টিভ হয়ে গেল, সুপার অ্যাক্টিভ হয়ে গেল। ও বাবা, আপনি মেয়রের কথা তুলছেন, তার স্ত্রী সুপার অ্যাক্টিভ হয়ে গেল, সুপার অ্যাক্টিভ হয়ে গেল। ও বাবা, অ্যালকেমিস্টের বিরুদ্ধে এতদিন কেন তদন্ত করেনি? কেন তদন্ত করেনি এতদিন? কেন তদন্ত করেনি? চাপানুতরের মধ্যে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্যের আগে বিরোধিতা করলেন। উনি আমাকে টার্গেট করবেন আর আমি কি লেমন চিজ খাবো বসে বসে নাকি? ও আমাকে টার্গেট করলে আমি ভারতবর্ষকে টার্গেট করবো না কেন? Let them target Bengal, we will target India, okay? We will contest the seats from other states also. And এটা আমাদের চ্যালেঞ্জ and challenge. উত্তরপ্রদেশ জয়ের পরই বিজেপি যখন মিশন বেঙ্গলে ঝাঁপানোর প্রস্তুতি নিচ্ছে, তখন তাদের উদ্দেশ্যে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই আপাতত সরগরম রাজ্য রাজনীতি। জবাব দিতে আসরে নেমেছে বিজেপি। দিল্লি অনেক দূর, কলকাতা সামলান, দিল্লিটা আমরা সামলাবো, ওইদিকে কষ্ট করার দরকার নেই। উত্তরপ্রদেশের 403টি আসনের মধ্যে 312টি আসনে জয়ের পরই বিজেপির কেন্দ্রীয় নেতারা তাদের পরের টার্গেট পরিষ্কার করে দিয়েছেন, মিশন বেঙ্গল। ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে আরএসএসও। কোয়েম্বাটুরে আরএসএস এর সভায় পশ্চিমবঙ্গ নিয়ে বিশেষ প্রস্তাব পাশ হয়েছে। जिहादी एलिमेंट्स वहां हिंदुओं के ऊपर आक्रमण कर रहे हैं, सरकार आंख मूंद कर अपने संवैधानिक कर्तव्य को न निभाते हुए एक सांप्रदायिकवाद को बढ़ावा देने का कार्य वो कर रही है। इसलिए उस सरकार के विरुद्ध में हमने प्रस्ताव पारित किया है। সংঘের তরফে রাজ্য জুড়ে বড় আকারে রামনবমী পালনের সিদ্ধান্ত বিভিন্ন মহলে জল্পনা উস্কে দিয়েছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এসবে সামান্য গুরুত্ব দিতে নারাজ। বিজেপি আজকে ইউপি জিতেছে বলে কালকে সারা ভারতবর্ষ জিতবে এটা আমি মানতে নারাজ। এখানে বদমাইশি করলেও আমরা রুখে নেব, আমরা মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। বিজেপির বিরুদ্ধে একসুরে ধর্মীয় মেরুকরণের অভিযোগে সরব সিপিএম ও তৃণমূল, আর এ নিয়েই কটাক্ষের সুর বিজেপির গলায়। দিদির এখন রামকে খুব ভয়, বামকে আর ভয় নাই। বামেদের সঙ্গে ঘর করতে উনি প্রস্তুত। আবার তো ফিস ফ্রাই ডিপ্লোমেসি শুরু হবে রামকে ঠেকাবার জন্য। বাম আর দিদি এক হয়েছেন। আগামী বছরই রাজ্যে পঞ্চায়েত ভোট, তার আগে দরজার পারদ আরও চড়ার জোরালো সম্ভাবনা।
দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। তো বাম আর দিদি এক হয়েছেন, দিলীপ ঘোষ বলছেন। না দিলীপ বাবু আবার ফিশ ফ্রাই খাওয়াবেন বলছেন। দিলীপ বাবুর স্মরণ শক্তি আরো প্রখর হওয়ার কথা, কারণ দিল্লিতে গেলে যে অবস্থাটা, এখানে তো বলে যে ওখানে পার্লামেন্টে এদের ছাড়া, তৃণমূলের ছাড়া বিল পাস করানোর মতো ক্ষমতা নেই। ফলে দিল্লিতে যে দোস্তিটা জারি রেখেছেন এবং এই রাজ্যে কুস্তির যে ফরম্যাটটা চালু রেখেছেন, এটা আস্তে আস্তে লোকে বুঝতে পারছেন। এবং এটা এই চমৎকার একটা সমঝোতা, এটাকে যদি মানে লড়াই একটা ভাব করে দেখানো হয়, কিন্তু আসলে এটা একটা সমঝোতার রূপান্তর মাত্র। এবং হ্যাঁ, এই সমঝোতাটা যদি একটা প্রশ্ন করছি, তা না হলে আমি বলছি না, একটা প্রশ্ন করে দিই, সুবিধা হবে উত্তর দিতে। ডিমনিটাইজেশনের সময় নরেন্দ্র মোদী বা অমিত শাহকে মুখ্যমন্ত্রী ফোন করেননি, প্রথম ফোনটা করেছিলেন কিন্তু সীতারাম ইয়েচুরিকে। যদিও এখানে বাংলায় সীতারামের নাম কি হবে আমরা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সীতারাম ইয়েচুরিকে প্রথম ফোনটা করেছেন। হ্যাঁ, তাহলে তোমার উত্তরটা শুনে নাও, যে গুজরাটে মুখ্যমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীকে প্রথম ফুলের তোড়াটা কিন্তু পাঠিয়েছিলেন এই রাজ্যে থেকে। ছিলেন আমাদের সাথে, আমি এই জন্য বলছি আমরা আবার এটাও দেখেছি, সাথে সাথে এটাও শুনেছি, সাথে সাথে এটাও কর্পোরেশন হয়েছে, সাথে এটাও এগুলো বলুন। ফুলের তোড়া ফুলের তোড়া গল্পটা শুনবেন তো, আমি তো বলছি একসাথে এনডিএ থাকার অভিজ্ঞতাটা ভালো গল্পটা তো শুনবেন। না আমি তো বলছি আমরা ইন্দিরা ভবনে জ্যোতি বসুর জন্মদিনে শুনুন, পার্থদা একটু আমি এটা শুনেন, ভালো লাগবে, শুনলাম তো, আরেকটু শুনুন না। ইন্দিরা ভবনে জ্যোতি বসুর জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানাতে গেছিল, এটাও আমরা দেখেছি। 25শে বৈশাখ নজরুল মঞ্চে, 25শে বৈশাখ নজরুল মঞ্চে আপনাকে বললাম আমরা দেখেছি, নজরুল মঞ্চে সেই যে মিটিং এ গেলেও দেখেছি। তারপর থেকে রাজনাথ সিংরা সারদা বলে যে কি মাথায় আসছে না, সারদা দেবীর নাম করে, জ্যোতিবাবু মারা গেলেন, চিটফান্ডের আসছে না, জ্যোতিবাবু যেদিন মারা গেলেন, জ্যোতিবাবু যেদিন মারা গেলেন, আমি বললাম আমরা ধন্য ছিলাম যে 25শে বৈশাখ থেকে সিপিএম ছিলেন, তৃণমূলের বড় নেতা ছিলেন, আমরা বুঝতে পারতাম না। সুভাষ চক্রবর্তী মারা গেলেন, তিনি কমিউনিস্ট নেতা না, উদাহরণ পরপর আসতে পারে এটা আমিও ভাবতে পারিনি, কিন্তু এই উদাহরণ এবং যে টানা পড়েন তার মধ্যে রাজনীতির সৌজন্যটা যেন না চলে যায়। আমি আমার পরবর্তী সব থেকে বড় ইস্যুতে আসবো, সেটা নিঃসন্দেহে তিস্তার জল এবং তিস্তার জলের ঘোলা হওয়া। নানা পক্ষের নানা যুক্তি আপনাদের সামনে আনবো। দ্রুত একবার দেখি তিস্তার জল এই মুহূর্তে বাংলাদেশকে দেয়ার নিয়ে যে সংকট, তা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন, আমি কিছু জানি না। এবিপি আনন্দে এসে তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর মন্তব্যের পর এবার বিষয়টি সংসদে তুলল তৃণমূল। কেন্দ্র একতরফাভাবে তিস্তা চুক্তির পথে হাঁটতে চাইছে বলে সোমবার লোকসভায় অভিযোগ করেন সৌগত রায়। টেনে আনেন মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি। When it comes to protecting the interest of Bengal, Mamata Banerjee said, I shall not put my seal on any treaty without knowing what it is about, she said. Yes. Why is the centre bypassing the state government, the CM asked. I strongly protest against this attitude of the centre. 23 মার্চ এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে তিস্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার সঙ্গে দেখা হবে, হাসিনা আমার সাথে পার্সোনাল রিলেশন খুব ভালো, রাজনৈতিক রিলেশনও ভালো। যেখানে আমার রাজ্যের স্বার্থ আছে সেখানে আমাকে রাজ্যকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ আমি যেহেতু এই জায়গাটা আছি, মানুষ তো আমাকে ধরবে না। আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, বেইমানি করতে পারি না বাংলার স্বার্থে। মমতা এভাবে মুখ খোলার পর নড়েচড়ে বসে মোদী সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনেই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি বাস্তবায়নের পথে হাঁটবে সরকার। যদিও তৃণমূলের অভিযোগ, মোদী সরকার মুখে যা বলছে বাস্তবে তা করছে না। তিস্তা চুক্তি নিয়ে তৃণমূলের এই অবস্থানের নেপথ্যে আবার বিজেপির সঙ্গে রাজনৈতিক দর কষাকষি দেখছে সিপিএম। আসলে এটা দর কষাকষির ব্যাপার। ওই যে আমার যদি অভিষেককে না ধরো, বা যদি নারদা ব্যাপারে সিবিআই যদি একটু বেশি না যায়, সারদা ব্যাপারে সুদীপকে যদি আরেকটু ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যায়, বা মমতার দিকে যদি জিজ্ঞাসাবাদ না এগোয়, তাহলে তিনি মেনে নেবেন। কতগুলো মানবিক দিক আছে। বাংলাদেশে যদি খরা হয় এবং সেখানে যদি জল না পেয়ে যদি চাষ না করে, সেখানকার মানুষ যদি অনুপ্রবেশ করতে চায় আমাদের রাজ্যে, আমাদের দেশে, তার থেকে এটা ভালো নয় যে আমরা জল দিই এবং ওরা চাষ করুক এবং ওদের ফসল ওরা পাক। উত্তরবঙ্গের চাষাবাদ তিস্তার জলের ওপর নির্ভরশীল। উল্টো দিকে বাংলাদেশের কাছেও তিস্তা অত্যন্ত প্রয়োজনীয়। যদি বাংলাদেশে আবার শর্ট পড়ে জল, তাহলে এই শেখ হাসিনার গভর্নমেন্ট ইজ অ্যাট স্টেক। আমাদের প্রতি ফ্রেন্ডলি গভর্নমেন্ট শেখ হাসিনার গভর্নমেন্ট যদি ফল করে, তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট ডেঞ্জারাস। অপোজিশন পার্টি
একেবারে ইন্ডিয়া ফ্রেন্ডলি নয় এবং তাদের সঙ্গে এক্সট্রিমিস্টদের লিঙ্ক আছে। ইন্ডিয়ার পক্ষে সেটাও বিপজ্জনক ব্যাপার। এই টানাপোড়েনের মধ্যেই 7ই এপ্রিল ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, মে মাসে বাংলাদেশ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হবে তিস্তার ভাগ্য? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। মইদুল, তোমার কাছে আসবো। দুটো দিকই আছে। একদিকে হচ্ছে বৃহত্তর স্বার্থ, তিস্তা চুক্তি। আমরা সবাই জানি 2019-এ বাংলাদেশের নির্বাচন, মৌলবাদীদের প্রচণ্ড চাপ, একেবারে কোট আনকোট স্লোগান উঠেছে যে তিস্তা চুক্তি এখনও হলো না কেন, ভারতপ্রেমী হাসিনা জবাব দাও। অর্থাৎ ছিটমহলের পর তিস্তা চুক্তি হলে যদি সম্ভব হয় তাহলে নিঃসন্দেহে হাসিনার আবার ক্ষমতায় ফেরা, সরকারে ফেরার সম্ভাবনা বেড়ে যাবে। এবং উল্টো দিকটা যে আমরা জানি এই মুহূর্তে বাংলাদেশের কি অবস্থা, সিলেটে গত 5 দিন ধরে বিপি আনন্দে আমরা দেখাচ্ছি কি চলছে। সুতরাং এই প্রবল মৌলবাদী চাপ এবং ভারতের যেখানে পররাষ্ট্র নীতি নির্ভর করে আছে এবং হাসিনার ক্ষমতায় ফেরার সম্ভাবনা যত উজ্জ্বল হবে ভারতের পক্ষে লাভজনক। অন্যদিকে রাজ্যের স্বার্থ, বাংলার স্বার্থ, মানে উত্তরবঙ্গ মরুভূমি যেন না হয়ে যায়, বারবার এই দাবি উঠছে। অসংখ্য মানে আমাদের উত্তরবঙ্গে একটা মেজর মানে ইনফ্যাক্ট মূল জীবিকা একদিকে কৃষিকাজ, অন্যদিকে হাজার হাজার মৎস্যজীবী আছেন, তাদের স্বার্থটাও রাজ্যের পক্ষে যথেষ্ট বড়। কোথায় গিয়ে দাঁড়াবে এই টানাপোড়েন? দেখুন, আমি একটু বৃহত্তর স্বার্থের কথা আগে আসি। সেটা হলো, দেখুন, পশ্চিমবঙ্গ তো ভারতের থেকে আলাদা কিছু নয়, কিন্তু দেখুন আপনি যদি ভারতের যদি আপনি ফরেন পলিসির জায়গা থেকে দেখেন, যেটা জ্যোতির্ময়বাবু আগে বলছিলেন, যে বাংলাদেশ কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়া অঞ্চলের সবথেকে বন্ধুত্বপূর্ণ একটা রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্রদের মধ্যে সবথেকে বন্ধুত্বপূর্ণ যারা অ্যাটিটিউড দেখিয়েছে এখনো পর্যন্ত গত কয়েক বছরে, তারা বাংলাদেশ। এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে কোনো গভর্নমেন্টই থাকুক, সে আপনার কংগ্রেস গভর্নমেন্ট থাকুক অথবা বিজেপি গভর্নমেন্ট থাকুক, চিরকালই কিন্তু একটা ভালো সম্পর্ক থেকেছে। কিন্তু এবার আমি যদি ভারত কিছুদিন আগে বাংলাদেশে ফিরলে তো সেখানকার পরিস্থিতি কি? না, সেখানকার পরিস্থিতিতে এটাই অবশ্যই হাসিনার ওপর একটা চাপ আছে যে পুরো ব্যাপারটাই ওদের ওখান থেকে যে পারসেপশনটা যে হাসিনা অনেক বেশি কিছু করে ভারতকে দিয়ে দিচ্ছে কিন্তু বিনিময়ে তারা কিছু পাচ্ছে না, তো এই একটা চাপ আছে। এবং এই যে মৌলবাদী যে কর্মকাণ্ডগুলো হচ্ছে, এটা দেখুন ঠিক এই কয়েকদিন এবার এপ্রিল মাসে আসবেন, তাই ঠিক আগে আর কি একটা আনসেটেল করার জন্য একটা চেষ্টা, সেটাও একটা করার চেষ্টা হচ্ছে মৌলবাদীদের একটা অংশ থেকে, সেটা খুব একেবারে কনসাসলি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি আরেকটু রাজ্যের জায়গা থেকে যদি দেখুন ঐতিহাসিকভাবে এটা তো দুই বাংলারও তো একটা সম্পর্কের ব্যাপার। এবং এই যে বাংলাদেশ যখন স্বাধীনতা সংগ্রামের সময়, এই বাংলা তো ওখানকার মুক্তি সংগ্রামীদের জায়গা দিয়েছিল। আপনি যদি প্রথম যে শেখ মুজিব যখন বাংলাদেশে ফেরেন, তারপর প্রথম যে আন্তর্জাতিক সফরটা করেন, সেটা তো এই বাংলাতে তিনি করেছেন 6 ফেব্রুয়ারি 1972 সালে। এবং ব্রিগেড প্যারেড ময়দানে যখন উনি ইংরেজিতে প্রথমে ভাষণটা দিতে শুরু করেন, তখন জনতা বলে যে আপনি বাংলায় কথা বলুন। তো এইবার আমি বলছি ব্যবসায়িক দিক থেকে যদি দেখেন, আমি যদি বলবো বাংলার মুখ্যমন্ত্রী তিনি যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, তাহলে একেবারে প্রতিবেশী যে রাষ্ট্র, যারা একটা সময় একই রাজ্য ছিল, তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক যদি আমি ভালো রাখি, তাহলে ব্যবসায়িক দিক দিয়েও কিন্তু আদান প্রদান হবে। এবার এখানে অবশ্যই এখানে রাজ্যের একটা স্বার্থর জায়গা আছে। এবং সেইখানে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী যদি একটা ইনিশিয়েটিভ নেন, কারণ এটা কিন্তু আরেকটু বড় করে ভাবতে হবে, এখানে শুধু রাজনৈতিক একটা ন্যারো সেক্টরিয়াল ইন্টারেস্ট দেখে হবে না। প্রধানমন্ত্রী যদি একটা অ্যাপ্রোচ নেন, যেটা যে এখানকার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি তাকে আহ্বান জানানো হয় এরকম একটা মিটিংয়ে, কারণ 2015 সালে আমরা তো দেখেছি এখানে হাসিনার সঙ্গে মমতার তো একটা মিটিং হয়েছিল, সেখানে এই যে আপনি ছবিটা দেখালেন, সেটা তিনজনে একসঙ্গে ছিলেন। ঠিক, কিন্তু সিকিম যতক্ষণ না সেই বৈঠকে ত্রিপাক্ষিক বৈঠক না হচ্ছে, তাহলে কিন্তু রাজ্যের পক্ষে অর্থনৈতিক সমস্যাটা বড়। না, অফকোর্স আমি তো সেটাই বলছি, সেই থ্রেটটাও কম। না, আমি সেটাই তো বলছি যে এখানে একটা কেন্দ্রীয় সরকারের একটা বড় ভূমিকা আছে, উল্টো দিকে সিকিম, পশ্চিমবঙ্গ সবাই মিলে একটা ভূমিকা আছে। এবং এই যে আপনার গোটা কেন্দ্রীয় সরকার তো একটা লুকিস পলিসি আছে, এটা এখন অ্যাক্টিস পলিসি হয়েছে। এই অ্যাক্টিস পলিসিটা শুধু তো আপনার উত্তর পূর্বাঞ্চলের রাজ্য না, সেখানে বাংলাদেশটাকে ধরে। এবং ইন্ডিয়ার তো একটা ওখানে তো একটা স্টেক আছে। আপনি যদি রিলায়েন্স কিংবা আডানির যে মোদির খুব কাছের যারা ব্যবসায়ী গোষ্ঠী,
তাদের ওখানে বাংলাদেশে তো তারা তো ইলেকট্রিসিটি পাওয়ার প্রজেক্টের ব্যাপার আছে, 3000 1500 পাওয়ার মেগাওয়াটের 4500 পাওয়ার মেগাওয়াটের পাওয়ার প্রজেক্টের ব্যাপার আছে। ফলে স্টেকটা কিন্তু অনেক বড়। আপনি লং টার্মে যদি আপনি কথা ভাবেন তাহলে আমি এই পার্টেই আসবো, স্টেকটা বড়। রাজবাবু, এখানে এই রকম একটা বড় স্টেকের ক্রুশিয়াল পরিস্থিতি, এখানে তো উচিত ছিল যে কেন্দ্র এবং রাজ্য, যে কটা রাজ্য ইনভলভ, সিকিম, পশ্চিমবঙ্গ, একসঙ্গে বসা, সব পক্ষ ঘন ঘন বৈঠক করা, রাজনৈতিক স্তরে আবার প্রশাসনিক আমলা স্তরেও। আমি বলছি এই উদ্যোগটা তো কেন্দ্রের নেওয়ার কথা। মুখ্যমন্ত্রী বলছেন যে জানানোই হয়নি, আমন্ত্রণই জানানো হয়নি। না, দেখুন আমি একটা কথা স্পষ্ট বলে দিই, যখন এর আগে যে ছিটমহলগুলো হলো তখন ল্যান্ড বাউন্ডারি বিল আমরা এনেছিলাম, মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, ছিটমহল প্রত্যার্পণ হয়েছিল। আমরা পরিষ্কার বলতে চাই, এই সরকার ভারতবর্ষের স্বার্থ বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো কাজ সিদ্ধান্ত নেবেন না, এটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী বলছেন এক কথা, আমি একবার যোগ করি, সেটা হচ্ছে আপনি ছিটমহলের উদাহরণ দিলেন, কিন্তু পুনর্বাসনের জন্য যে ক্ষতিপূরণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন তাকে কেন্দ্র সরকার দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল, এবং তা ক্ষতিপূরণ দিয়েছিল এবং সেগুলো ক্ষতিপূরণ গেছে, কিন্তু তারপরে সাইন করেছিলেন চুক্তিতে। মানে এখানে কিন্তু জলেরটা, মানে আমি বলছি এত হাজার হাজার মানুষের দায়িত্ব তো নিতে হবে। ডেফিনেটলি দায়িত্ব তো নেবেই। দেখুন আমরা এর আগে একটা চুক্তি দেখেছি, গঙ্গার চুক্তি আমরা দেখেছি, কিন্তু সেই ক্ষেত্রে কি দেখেছি যে কলকাতা পোর্ট ট্রাস্ট, গঙ্গা শুকিয়ে যাচ্ছে, কলকাতা পোর্ট ট্রাস্ট তো উঠেই যাবে। তাই জন্য কোনো চুক্তি হলদিয়া কলকাতার ভেতরে আমি বলছি হয়তো শুকিয়ে শুকিয়ে মরেই যাবে। এবারে প্রশ্ন হচ্ছে এই চুক্তি আপনারা ভাববেন না এখনই নবীকরণ হবে বা এখনই এই চুক্তি সম্পাদিত হবে, এর অনেক প্রসেস আছে, আর কোনো রাজ্যকে বাদ দিয়ে এই চুক্তি হবে না। রাজ্যের স্বার্থ নিঃসন্দেহে সেটারও যথেষ্ট। না, আমি ছেলে বিষয়ে বলছিল, কিন্তু আজকে ফারাক্কা চুক্তি করে ও যেটা বলছিল রাজু, সত্যি তো কলকাতা শুকিয়েছে, হলদিয়া শুকিয়েছে, আজকে কোথায় নেই, 3 মিটার পর্যন্ত সেখানে পাচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে স্টেক হোল্ডার্স কারা? একটা হচ্ছে সিকিম, বাংলা, পশ্চিমবঙ্গ, মানে এই তিনটে, বাংলাদেশ, বাংলা মানে বাংলাদেশ, এই তিনটে স্টেক হোল্ডার্সকে যদি এক করা না যায়, সিকিম আর 10টা করে বাদ দিয়েছে এবং বিদ্যুৎ একেবারে ব্লক করে দিয়েছে, কেন সেখানে বলা যাবে না? তাকে কেন? প্রশ্ন কি মূল রেভিনিউ থেকে? সুতরাং সেখানে তুমি তাদের করো, বুঝাও। সুতরাং এই শুধুমাত্র পশ্চিমবঙ্গে তোমার একটা শক্তিশালী করতে হবে, এই মূল ব্যাপারটা মমতা ব্যানার্জি তো বারবারই বলছেন, আমার বাড়ির পাশের দেশ, আমার সঙ্গে সমস্ত কিছুতে মিলন আছে, কেন আমি করব না? তবে আমারটা তো দেখতে হবে। সুতরাং স্টেক হোল্ডার্স সিকিমকে আনতে হবে ভালোভাবে, কারণ সিকিমের পরে অত্যন্ত এলিগেশন আছে, বারবার 8-10টা করে বাদ দিয়েছে, এবং এই জায়গাটাকে যদি প্রোটেক্ট না করা যায় এটা কখনো সম্ভব না। আর্থিক চুক্তির কথা বলছেন মমতা ব্যানার্জি, তিস্তা চুক্তি সম্পর্কে বলছেন, খুব ভালো কথা, কিন্তু যে মুসলিম অনুপ্রবেশ হচ্ছে সেখানে তিনি কি পন্থা নিয়েছেন? কি পন্থা আপনার কথাটাই বলছি যে তিস্তা নিয়ে আমি বলছি, এটা যে কোনো দেশে এই নদীর আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম পর্যন্ত যারা যায়, যতগুলো রাজ্য বা প্রদেশ পড়ে, এই কনফ্লিক্ট চলে। এবং সিকিম যেহেতু আপস্ট্রিমে আছে, এই যে কথাটা উনি বলছিলেন, এই যে বাঁধ দেওয়া এবং বাঁধ দিয়ে পাওয়ার জেনারেট করা, সেটা হচ্ছে বিকল্প রেভিনিউ, এটার মধ্যে দিয়ে আমার নিজের আশঙ্কা হচ্ছে যে এটা কেন্দ্রীয় স্তরে একটা মনিটরিং দরকার, যে যত বাঁধ তৈরি করছে আপনি, এটা অনেক বেশি ল্যান্ডস্লাইড প্রোন এবং আর্থকুয়েক প্রোন আসলে আরো হয়ে যাচ্ছে এই জায়গাগুলো। আপনি সিকিমে ধারাবাহিক ভূমিকম্পগুলো যদি দেখেন, ফলে সিকিম যদি জল আটকায়, সেই জলের অল্প ভাগ তখন পশ্চিমবঙ্গে আসছে। এবার পশ্চিমবঙ্গ যদি জল না পায়, তাহলে পশ্চিমবঙ্গের ন্যাচারাল একটা প্রবণতা হবে যে আমি বাংলাদেশকে দেবো কেন? ফলে এই যে ইকোসিস্টেমটাকে, এটাকে প্রথম আমাদের বোঝা দরকার, এবং এটা কেন্দ্রীয় স্তরে রাজ্যকে নিয়ে যদি না বসে করা যায়, মানে জাতীয় স্বার্থ এবং বৃহত্তর স্বার্থটা শুধু পশ্চিমবঙ্গ বুঝবে, সিকিম বুঝবে না, এটা একদমই না। সেই জন্যই বলছি যে এই 3 পক্ষকে নিতেই হবে। এবং 2 হচ্ছে যে ওই যে কলকাতা বন্দরের কথা বললেন, আমি আবার বলছি যে কোনো কারণে রাজনীতি করাটা ঠিক নয়। যে আপনি বলছি কলকাতা বন্দর যদি শুকিয়ে যায়, তার বড় কারণ হচ্ছে যে আমাদের এখানে এই কি বলবো ডাউনস্ট্রিমে সিলট্রেশন, ফলে এখানে ড্রেজিং এর জন্য যে টাকা দরকার, শুনুন এটা আমার পেশা, একটুখানি
রাজনীতি করা উচিত না, দুটো জিনিস বলবো। এই যে এখানে যে সিল্টের কথা বলছেন, ড্রেজিং আমরা করব না, আমাদের কাজটা আমরা যদি না করি তাহলে তো গঙ্গা তো ওরকম হবে। এবং এরকম জাস্ট আ মিনিট, এবং বাংলাদেশে এরকম অনেক লোক আছে যারা বলছে যে ফারাক্কার জন্য তাদের অসুবিধা হয়েছে। দ্বিতীয়ত অনুপ্রবেশের কথা এখানে বলা হয়েছে, আমার খুব পরিষ্কার করে বলা উচিত, প্রশ্নটা হচ্ছে অনুপ্রবেশের না, প্রশ্ন হচ্ছে অভিবাসনের প্রশ্ন। সেটা অভিবাসনটা বেআইনি না আইনি হয়েছে, আপনার ভিসা আছে কি আসেনি। এবার এই যে আপনার যদি কেউ ঢুকে থাকে অন্য প্রদেশ অন্য রাষ্ট্র থেকে, আমার এখানকার আমার দেশের বর্ডার সিকিউরিটি ফোর্স করছে এটা কি? মূল তো দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকার। অন্য রাজ্যে ঢুকে অনুপ্রবেশ হচ্ছে না, পিএম শহীদ বলে দিয়েছিল, পিএম শহীদ বলেছিল। শুনুন আজকে বললাম, আরে তোমার বর্ডার আপনি সিল করছে, খুব ভালো কথা, এটা দরকার। পশ্চিমবঙ্গ আপনারা কথা বলে দিন, রাজনাথ সিং বর্ডার সিল করছে, বিজেপি সরকার ছিল না, বর্ডার সিল করছে, ভালো করছে। এনআইএ থেকে আরো করছে বিজেপি সরকার, বিজেপি সরকার তখন ছিল না। আপনার ইউরোপ থেকে শুরু করে আমেরিকা সব জায়গায় অভিবাসন রাজনীতি আলাদা কথা। যে সরকারি ভিসা লাগানো আসলো আর সেন্ট্রাল বর্ডার সিকিউরিটি তাদের কথা হচ্ছে না, কিন্তু অনুপ্রবেশ যেটা হচ্ছে, তুমি কি অনুপ্রবেশ হচ্ছে কি হবে? বর্ডার সিকিউরিটি ফোর্স কে রাখাও তো দায়িত্ব আছে, তাদের সঙ্গে হচ্ছে না কি করে? দায়িত্ব আপনার, যোগাযোগ আছে নাকি? অকারণে রাজনীতি করবেন না, কই দেখুন ডিভিসির বন্যা, এটা বলুন তো, এই যে ডিভিসি কেন বন্যা হয়? নিঃসন্দেহে আমরা মূল বিষয় থেকে দূরে চলে যাচ্ছি, কিন্তু কোনো সন্দেহ নেই যে তিস্তা ইস্যুতে অন্তত কেন্দ্র, রাজ্য, সমস্ত রাজ্য যারা স্টেক হোল্ডার, একদিকে পশ্চিমবঙ্গ, সিকিম, তাদের সঙ্গে কেন্দ্রের বৈঠক এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ বৈঠক হওয়ার উচিত, এবং প্রত্যেকটি রাজ্যে তাদের আঞ্চলিক স্বার্থের কথাও বিচার করা উচিত, এবং তাদেরও বিচার করা উচিত বৃহত্তর জাতীয় স্বার্থের কথা। আমরা দেখব তিস্তা চুক্তি এই মুহূর্তে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, আর আজকে গোটা দিনের পরপর প্রত্যেকটি খবর হাজির করব। আমি শুনেছি 25 মে নাকি বাংলাদেশে গিয়ে এগ্রিমেন্ট হবে তিস্তা নিয়ে। আমি জানি না, আমি শুনেছি, আমি কাগজে দেখেছি ওনারা আসছেন, আমি কিছু জানি না। এবিপি আনন্দে এসে তিস্তা চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চাঞ্চল্যকর মন্তব্যের পর এবার বিষয়টি সংসদে তুলল তৃণমূল। কেন্দ্র একতরফাভাবে তিস্তা চুক্তির পথে হাঁটতে চাইছে বলে সোমবার লোকসভায় অভিযোগ করেন সৌগত রায়। টেনে আনেন মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি। When it comes to protecting the interest of Bengal, Mamata Banerjee said, I shall not put my seal on any treaty without knowing what it is about, she said. Yes. Why is the centre bypassing the state government, the CM asked. I strongly protest against this attitude of the centre. 23 মার্চ এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে তিস্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাসিনার সঙ্গে দেখা হবে, হাসিনা আমার সাথে পার্সোনাল রিলেশন খুব ভালো, রাজনৈতিক রিলেশনও ভালো। যেখানে আমার রাজ্যের স্বার্থ আছে সেখানে আমাকে রাজ্যকে একটু প্রায়োরিটি দিতে হবে, কারণ আমি যেহেতু এই জায়গাটা আছি, মানুষ তো আমাকে ধরবে না। আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না, বেইমানি করতে পারি না বাংলার স্বার্থে। মমতা এভাবে মুখ খোলার পর নড়েচড়ে বসে মোদী সরকার। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে জানান, তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকার সহ সব পক্ষের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মেনেই ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি বাস্তবায়নের পথে হাঁটবে সরকার। যদিও তৃণমূলের অভিযোগ, মোদী সরকার মুখে যা বলছে বাস্তবে তা করছে না। তিস্তা চুক্তি নিয়ে তৃণমূলের এই অবস্থানের নেপথ্যে আবার বিজেপির সঙ্গে রাজনৈতিক দর কষাকষি দেখছে সিপিএম। আসলে এটা দর কষাকষির ব্যাপার। ওই যে আমার যদি অভিষেককে না ধরো, বা যদি নারদার ব্যাপারে সিবিআই যদি একটু বেশি না যায়, সারদার ব্যাপারে সুদীপকে যদি আরেকটু ভালো অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া যায়, বা মমতার দিকে যদি জিজ্ঞাসাবাদ না এগোয়, তাহলে তিনি মেনে নেবেন। কতগুলো মানবিক দিক আছে। বাংলাদেশে যদি খরা হয় এবং সেখানে যদি জল না পেয়ে যদি চাষ না করে, সেখানকার মানুষ যদি অনুপ্রবেশ করতে চায় আমাদের রাজ্যে, আমাদের দেশে, তার থেকে এটা ভালো নয় যে আমরা জল দিই এবং ওরা চাষ করুক এবং ওদের ফসল ওরা পাক। উত্তরবঙ্গের চাষাবাদ তিস্তার জলের ওপর নির্ভরশীল। উল্টো দিকে বাংলাদেশের কাছেও তিস্তা অত্যন্ত প্রয়োজনীয়। যদি বাংলাদেশে আবার শর্ট পড়ে জল, তাহলে এই শেখ হাসিনার গভর্নমেন্ট ইজ অ্যাট স্টেক। আমাদের প্রতি ফ্রেন্ডলি গভর্নমেন্ট শেখ হাসিনার গভর্নমেন্ট যদি ফল করে, তাহলে কিন্তু রিপ্লেসমেন্ট ডেঞ্জারাস। অপোজিশন পার্টি একেবারে ইন্ডিয়া ফ্রেন্ডলি নয়, এবং তাদের সঙ্গে এক্সট্রিমিস্টদের লিঙ্ক টিঙ্কও আছে। ইন্ডিয়ার পক্ষে সেটাও বিপজ্জনক ব্যাপার। এই টানাপোড়েনের মধ্যেই 7ই এপ্রিল ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, মে মাসে বাংলাদেশ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি হবে তিস্তার ভাগ্য? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।
ঘন্টা খানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি মার্স, ভরসা হমেশা। Powered by Oshia Herbals, Phytogen Hair Oil and Vitalizer. Gain hair naturally. সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। ধরিত্রী ইউনিভার্সিটি অ্যাডজেসেন্ট টু নিউ টাউন, কলকাতা। ফ্ল্যাট শুরু মাত্র 6,90,000 এ। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা, একদম সত্যি।